দাভোলকার কেন আবার একটা অ্যান্টি সুপারস্টিশন অ্যাক্ট এই কেন করতে গেলেন? নমস্কার, আমি সঞ্চয় শর্মা এবং আমাদের মাঝে আজ বিশেষ অতিথি, বিশেষ বিজ্ঞান কর্মী, বিজ্ঞান লেখক সুরেশ কুণ্ডু আছেন। আজকের বিষয় হলো এই পশ্চিম বাংলার বুকে চাই কুসংস্কার বিরোধী আইন। বাবাজি, মাতাজি, জ্যোতিষী, তান্ত্রিকদের বিরুদ্ধে আইনি হামলা। তার জন্য সুরেশ বাবুর লড়াই। আইন চাই। পশ্চিমবঙ্গে, মহারাষ্ট্রে কুসংস্কার বিরোধী আইন তৈরি হয়েছে, কর্ণাটকে তৈরি হয়েছে। কিন্তু এখানে প্রশ্ন থাকছে, আগে থেকে আইন আছে, আবার নতুন আইন কেন? আমি আসবো সুরেশ বাবুর কাছে। সুরেশ বাবু, দ্য ড্রাগস অ্যান্ড ম্যাজিক অ্যাক্ট, দ্য ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট, এই দুটো আইন তো ভারতে আছে, এটা কেন্দ্রীয় সরকারের আইন। তা সত্ত্বেও আপনি আলাদা করে বা আপনাদের মতন যারা বিজ্ঞান কর্মী, যুক্তিবাদী, কেন নতুন করে পশ্চিমবঙ্গে কুসংস্কার বিরোধী আইন চাই এই দাবি তুললেন? একদম খুব অভিনন্দনযোগ্য প্রশ্ন। এই প্রশ্নগুলোই আমরা বারবার মুখোমুখি হতে চাই। প্রশ্ন না থাকলে তো চিন্তা এগোয় না, আর চিন্তা না এগোলে যুক্তি এগোয় না, আর যুক্তি না এগোলে সমাজ এগোয় না, প্রগতি এগোয় না। সেই কারণে প্রথমে প্রশ্ন দুটোর জন্য অভিনন্দন জানাই। হ্যাঁ, এটা আমরা আইন করার আগে ভালোভাবে খতিয়ে দেখেছি বিভিন্ন দিক। যদিও আমাদের শুরুতেই মনে হয়েছিল আমরা এক কথায় উত্তর দিয়ে দিতে পারতাম। সেটা কি? সেটা হচ্ছে এই যে দুটো মানে ড্রাগস অ্যান্ড ম্যাজিক রিমেডিজ আইন, এইটা আরেকটা হচ্ছে ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট। এই দুটো থাকা সত্ত্বেও আবার তৃতীয় একটা আইনের কি প্রয়োজন পড়ল? অ্যান্টি সুপারস্টিশন অ্যাক্ট। আমরা এইটা এক কথায় উত্তর দিয়ে দিতে পারি। আচ্ছা, এই আইনটা আছে, এই দুটো আইন বলে যাকে বলা হচ্ছে, এটা তো দাভোলকার জানতেন, এগুলো তো কর্ণাটকও জানতেন। তাহলে দাভোলকার কেন আবার একটা অ্যান্টি সুপারস্টিশন অ্যাক্ট এই কেন করতে গেলেন? আমরা এক কথার মানুষ নই, এক কথায় জবাবও দিকে যাবে না, ব্যাপারটা বোঝা যাবে। আমি প্রথম যে আইনটা তৈরি হয়েছিল ভারতবর্ষে, সেটা ছিল দ্য ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940, দ্য ড্রাগস অ্যান্ড কসমেটিক রুলস 1945। এইটা এই আইন প্রায় 500 পাতার একটা অ্যাক্ট। এই আইনে কি আছে? এই আইনের মূল কথাটা হচ্ছে ওষুধ কি করে তৈরি করতে হবে এবং ওষুধ কি করে বাজারজাত করতে হবে, এই এই সম্পর্কিত আইন। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে কেউ আমার সাথে যোগাযোগ করলে এটা বা ফেসবুকে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে এই নাম দিয়ে ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন, দ্য ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940, অ্যামেন্ডমেন্ট 2005। এই 500 পাতার মধ্যে আমি সুপারস্টিশন বা কুসংস্কার বলে কোনো শব্দ খুঁজে পাইনি। তাহলে প্রশ্ন, যে বন্ধুরা এই আইনের বিরোধিতা প্রথম থেকেই করছেন, তাদের কাছে প্রশ্ন, আপনারা হঠাৎ এটাকে সংস্কার মুক্তির আইন হিসাবে দেখছেন কেন? উত্তর নেই। দ্বিতীয় আর একটা আইন যেটা তৈরি হয়েছিল 1952 সালে, এই আইনটার নাম ছিল অল ইন্ডিয়া, সারা ভারত ড্রাগস অ্যান্ড ম্যাজিক রিমেডিজ অবজেকশনেবল অ্যাক্ট 1952। লক্ষ্য করুন, শিরোনামেই কিন্তু আইনটার উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেছে, অর্থাৎ অবজেকশনেবল অ্যাডভার্টাইজমেন্ট, আপত্তিকর বিজ্ঞাপন আটকানোর আইন। কুসংস্কার নিয়ে আপনারা দেখেন অহরহ বাসে, ট্রামে, এখানে সেখানে, যে এই এই তাবিজ কবজ পড়লে অমুক অমুক রোগ থেকে মুক্তি পাওয়া যাবে, এই জল পড়া তেল পড়া নিলে অমুক অমুক রোগ থেকে আরোগ্য হবে, এই জ্যোতিষ পাথরটা ধারণ করলে একেবারে স্বর্গ রোগ হরা,
সবকিছু রোগ কমে যাবে। এইটা দিয়ে কোনো বিজ্ঞাপন করা যাবে না। তফাৎটা হচ্ছে এই, ওটা অবজেকশনাবল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাক্ট। সে আইনও আছে, বিজ্ঞাপনও চলছে। সেই আইনও আছে, আপনারা জানেন। হ্যাঁ, আমার দুপাশে দুজন দীর্ঘ অভিজ্ঞ সাংবাদিক বন্ধু, তারাও জানেন যে আইনও চলছে, আইন বিরোধী কাজও চলছে, বিজ্ঞাপনে চলছে। এইটা বন্ধের কোনো ব্যবস্থা গোটা ভারতের কোথাও নেই। তাহলে বিজ্ঞাপনই যখন বন্ধ করতে গেল না আইন দিয়ে, তাহলে ওই আইনটা দিয়ে যেটা বিজ্ঞাপনের জন্য করা, তাহলে সেটা দিয়ে কুসংস্কারের প্র্যাকটিসটা কি করে বন্ধ হয়? এইটুকু ভাবনা, এইটুকু প্রশ্ন বন্ধুদের মাথায় নেই। কারণ এই যুগটাই হচ্ছে প্রশ্নহীনতার যুগ। প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলে তুমি কত হয়ে যাবে। সুতরাং এইটুকু প্রশ্ন না করে, নিজেকে জিজ্ঞাসা না করে, তারা আমাদের দাভলকরের আইনের বিরোধিতা করার জন্য পথে নামলেন, বললেন, কত টক করলেন প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায়, যে আইনের কোনো প্রয়োজন নেই নূতন করে, পুরনো আইনেই চলবে। আমি বহু সংবাদপত্রের কাটিং আমার কাছে আছে, হ্যাঁ, এবং দুঃখজনক ঘটনা সেই লেখাগুলোতে আমার সংগ্রহে আছে। আমাদের এই দ্বিতীয় পুস্তিকা, যেটা গত বইমেলাতে প্রকাশিত হয়েছিল, পুনঃসংকলন ও সম্পাদনা মাধ্যমে, যেটা আমি করেছিলাম, এইটাতে সেই আপত্তির দুটো আইন নিয়ে কথা বলা, এটাও তোলা আছে এবং প্রশ্ন করা হয়েছে। এইবার উত্তরটা দিন যে ওই দুটো আইন থাকলে আর তৃতীয় কোনো আইনের খসড়া দরকার নেই বা আইন করার দরকার নেই। উত্তরহীন জনতা, এই সমস্ত মানুষগুলো যারা বিজ্ঞান আন্দোলনের নামে, নাস্তিক আন্দোলনের নামে একেবারে ন্যূনতম পড়াশোনাটুকু না করে তারা ঝাঁপিয়ে পড়ে এই ধরনের একটা আইন। দাভলকরের ক্ষেত্রে তাই হয়েছিল, কর্ণাটকের ক্ষেত্রে তাই হয়েছিল, আমাদের বেঙ্গলের ক্ষেত্রে তাই হচ্ছে। আইন দরকার নেই, আইনে কেন করতে হবে, ওটা দিয়েই তো সব হয়ে যাবে। বন্ধুরা, আপনারা বলবেন বিবেচনায় আস্থা রেখে যে আপনারা নিজেরা পড়েও দেখতে পারেন ডাউনলোড করে, বা বাজারে কোনো ল হাউসে গিয়ে এই দুটো অ্যাপ বিক্রিও হয় এখন, প্রিন্টেড কপি জোগাড় করে নিতে পারেন। আপনারা পড়ে এই প্রশ্নগুলোর উত্তর আপনারাই দিন, কারণ আমাদের কাজ তো শেষ। এই আইনটি কে কিভাবে নেবে, এই আইনটি নিয়ে কে কিভাবে গণপরিসরে লড়াই করবে, কাজ করবে, সেটা কোনো বলার অধিকার আমাদের নেই। আমরা যারা করেছিলাম, তারপর এটা পরিসরে চলে গেছে, পাবলিক ডোমেইনে চলে গেছে। সুতরাং পশ্চিমবাংলার কোনো বিজ্ঞান সংগঠন, কোনো নাস্তিক সংগঠন, তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে এই আইনের পক্ষে দাঁড়িয়ে জনমত তৈরি করতে পারে। এটা তো একটা কারো সম্পত্তি নয়, আমরা করেছি বলে আমরাই এর মালিক, আমরাই যা করার করবো, একদম তা নয়। এটা ব্যক্তি পূজার জায়গা বা কয়েকজন ব্যক্তি পূজার জায়গা। এটা নস্যাৎ করতে হবে পশ্চিমবঙ্গকে যদি সঠিক যুক্তিবাদ এবং সঠিক নাস্তিকতার পথে এগিয়ে নিয়ে যেতে হয়। সুরেশবাবু, আমাদেরকে আমার আরেকটা প্রশ্ন, সমসাময়িক প্রাসঙ্গিক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি। আপনি শুনেছেন যে আরজি করে এরকম একটা ঘটনা ঘটে গেছে? না, এটা তো বিষয়টা পুরোপুরি একটা সেন্সিটিভ অ্যান্ড পলিটিক্যাল ইস্যু।